তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব পার্ট 11, আদেশ 41 থেকে 47। আজকে সিপিসির সর্বশেষ ক্লাস। আজকে সিপিসি শেষ হয়ে যাবে। এরপরে আগামী শনিবারে রাত 9:30টায় যথারীতি আমরা 100 নম্বরের একটি পরীক্ষা নিব, শুধুমাত্র সিপিসির উপরে। প্রথমে আদেশ 41, মূল ডিক্রি হতে আপিল। আমরা এর আগে 96 ধারা থেকে পরবর্তী ধারা পর্যন্ত ডিক্রি থেকে আপিল কিভাবে হয় সেগুলো সম্পর্কে আইনটা জেনেছিলাম, সম্যক একটা ধারণা পেয়েছি, এবং আদেশের মধ্যে সেটা আরো বিস্তারিত জানতে পারবো। বিধি একে বলা হচ্ছে আপিলের ফর্ম বা স্মারকলিপি, যেটাকে মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম অফ অ্যাপিল বলা হয়, বা সংক্ষেপে মেমো বলা হয়, আপিলের মেমো। প্রথমে সিনিয়ররা কোর্টে যখন প্রথম প্র্যাকটিস শুরু করি, তখন সিনিয়ররা বলতো আপিলের মেমোটা রেডি হয়েছে কিনা। তো আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার মেমো বলতে কি মেমোরেন্ডামকে বোঝাচ্ছেন? তো তখন আমি বিষয়টা বুঝলাম যে হ্যাঁ, যে মেমোরেন্ডামকে সংক্ষিপ্তভাবে আদালতে মেমো হিসাবে বলা হয়। যে আপিলের মেমো অর্থাৎ মেমোরেন্ডাম আকারে দিতে হয়, যেমন একটা মামলা ফাইলিং করা হয় আরজি আকারে, তেমনি একটা আপিল ফাইলিং করা হয় মেমো বা মেমোরেন্ডাম বা স্মারকলিপি লিপি আকারে। তাহলে এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে আপিল কিভাবে দায়ের করতে হয় বা পেশ করতে হয় বা ফাইলিং করতে হয়। তাহলে হচ্ছে স্মারকলিপি অথবা মেমোরান্ডাম বা অ্যাপিল মেমোরান্ডাম আকারে ফাইলিং করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আপিলকারী বা তার উকিল দ্বারা স্বাক্ষরিত হতে হবে। আপিলকারীও স্বাক্ষর করে, তার উকিল, উভয়ই স্বাক্ষর করে। আপিলের আদালতের নিযুক্ত কর্মকর্তার নিকট দাখিল ডিক্রির নকল সংযুক্ত করতে হবে। এই যে আপিল করা হলো, আপিলের শুধু মেমো দিলেই হবে না, এর সাথে অবশ্যই একটা নকলের কপি যুক্ত করতে হবে, যেই ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে না মেনে নিয়ে আপিল করা হচ্ছে সেই কপিটা দিতে হবে। স্মারকলিপির সূচিপত্র অর্থাৎ মেমোর সূচিপত্রে কি কি থাকবে? ডিক্রিতে আপত্তির কারণসমূহ মানে গ্রাউন্ডস, কি কি কারণে আপিল দায়ের করা হচ্ছে, ক্রমিক নম্বরযুক্ত ও স্পষ্ট শিরোনামে। ক্রমিক নম্বরযুক্ত, যেমন এখানে আমি বিধি 1, 2, 3 এভাবে সিরিয়াল করেছি, তেমনি এই ধরনের ক্রমিক নম্বরযুক্ত গ্রাউন্ডস দিতে হবে। আচ্ছা, দুই বিধিতে বলা হচ্ছে যে কারণসমূহ গ্রহণীয়। আপিল করলেই হবে না, আপিল করার জন্য কিছু কারণ আছে। তো কোন কারণগুলো গ্রহণীয় সেগুলো: এক, স্মারকলিপিতে প্রকাশিত হতে হবে, মানে যে কারণে আপিল করছি সেটা স্মারকলিপিতে বলতে হবে। দুই হচ্ছে অনুমতি ক্রমে প্রেষকৃত, অর্থাৎ যখন মামলা ফাইলিং করা হয়, আপিল ফাইলিং করা হয়, তখন একটা অ্যাডমিশন হিয়ারিং এর জন্য ডেট রাখা হয়, এবং সেই ডেটে আদালতকে কনভিন্স করতে হয় যে এই কারণে আমরা আপিল করছি। তখন আদালত সিদ্ধান্ত নেবেন যে সে আপিলটা গ্রহণ করে শুনানির জন্য অগ্রসর হবেন কিনা। তাহলে এলসিআর তলব করা হবে। এলসিআরটা কি? নিম্ন আদালতের নথি বা লোয়ার কোর্ট রিপোর্ট। সেটা আসার পরে যে মূল যে নথি, এ যাবৎ যা কিছু হয়েছে ফাইলিং থেকে শুরু করে, যে পুরো যে নথি, কে কতদিন হাজিরা দিল, কি কি পিটিশন এখানে হিয়ারিং হয়েছে, সাক্ষী, পিডাব্লিউ ডিডাব্লিউ কতজন দিয়েছে, জেরা জবানবন্দি, সব কিছু আছে, এভরিথিং আছে সেখানে। সেটা যুক্ত হবে, তারপরে মূল হিয়ারিং হবে, মামলা আপিলটা শেষ হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, অ্যাডমিশন হিয়ারিং বা গ্রহণযোগ্যতা শুনানির দিন যদি আদালত মনে করে যে এই আপিলটা অযথা করা হচ্ছে, এটা গ্রহণ করার কোনো কারণ নাই, তাহলে তিনি সরাসরি আপিল খারিজ করে দিতে পারেন। না মানে নিবেনই না, অর্থাৎ এই আপিলটার অগ্রসরই হলো না, এলসিআরও তলব করবে না তখন। তিন হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কারণ সমূহ, মানে এই ডিক্রি দেওয়াতে বিবাদী পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হতে পারে, তাই এই কারণসমূহগুলো যুক্ত করে সেটা আদালতকে কনভিন্স করতে হবে। বিধি 3, স্মারকলিপি প্রত্যাখ্যান বা সংশোধন যথারীতি প্রণীত না হলে। একটা
আপিল মেমো যদি প্রপারলি রেডি করা না হয়, প্রিপেয়ার করা না হয়, তাহলে সরাসরি সেটা প্রত্যাখ্যান করতে পারে অথবা সংশোধনের আদেশ দিতে পারে, যে এই জায়গাটা আপনাকে কারেকশন করে নিয়ে আসতে হবে, কারেকশন করে নিয়ে আসেন, তারপরে আমরা অ্যাডমিশন হিয়ারিং করব। এটাও হতে পারে। 5, আপিল আদালত কর্তৃক স্থগিত। এখানে স্থগিত বলে এখানে আমি কোনো কিছু লিখি নাই, মানে তথ্য আমার এতটুকু জানলে হবে যে আদেশ 41-এর বিধি 5 অনুসারে আপিল আদালত কোন আপিল স্টে বা স্থগিত করতে পারে। জাস্ট এতটুকু জানলেই হবে। 9, আপিলের স্মারকলিপি নিবন্ধন করণ। নিবন্ধনকরণ বলতে, যেমন মামলা ফাইলিং করলে মামলার একটা নম্বর পড়ে, তেমন আপিল ফাইলিং করলে আপিলেরও একটা নম্বর পড়ে বা পাওয়া যায়। তাহলে আপিলের রেজিস্টার থাকে, সেই রেজিস্টারে সিরিয়ালে নাম্বার আসবে, যেটা আগে হবে সেটা আগে, যেটা পরে হবে সেটা পরে। তো আপিল করলেও সেই স্মারকলিপির একটা নিবন্ধনকরণ অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার পড়বে। যেমন আপনারা ইন্টিমেশন বা পিপুলেজ রেজিস্ট্রেশনের জন্য যে প্রসিডিউরটা গ্রহণ করেছেন, প্রত্যেকে আশা করে রেজিস্ট্রেশন করা হয়েছে, যারা অ্যাডভান্স ভর্তি হয়েছেন তারা ছাড়া। তো রেজিস্ট্রেশন বলতে নিবন্ধন, এই নিবন্ধনের পর করার পর আপনাদের দুইটা নম্বর পাবেন, একটা রেজিস্ট্রেশন নম্বর এবং ফর্ম ফিল আপের পরে আরেকটা নম্বর, যেটা আপনার রোল নম্বর। পরীক্ষার হলে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর দুইটা আপনার লাগবে। আপিল দায়ের করলে আপিলেরও আলাদা একটা নাম্বার থাকে, কোন মামলা থেকে উদ্ভব হলো সেই নাম্বারের আন্ডারে। 12 ক, 12 ক বিধিতে বলা হচ্ছে আপিলে মুলতবি। মুলতবি বলতে, আপিল দায়ের করলো, একদিনেই তো আর আপিল শেষ হয়ে যাবে না। তাহলে আপিল চলাকালীন, অনেক সময় আপিল 3-4 বছর, 5 বছর, 6 বছরও চলে, মানে ডিলে করা হয়। মক্কেল ডিলে করে বলে আইনজীবী ডিলে করে, আদালত থেকে সেই ডিলে করে নেওয়ার সুযোগ আছে। আর ডিলে করার সুযোগ কোথা থেকে পাওয়া যায়? যে মুলতবি বা অ্যাডজর্নমেন্ট। আমরা 17 আদেশে দেখেছি যে মূল মামলা অ্যাডজর্ন কিভাবে উভয় পক্ষ করতে পারে, বাদী পক্ষ বিবাদী পক্ষ। এখন আমরা 41 আদেশে আপিলে মুলতবি কিভাবে করা যায় সেটা 12 তে বা 12 তে আমরা দেখব। রুল 12 এ প্রত্যেক পক্ষ খরচা ছাড়া 3টি মুলতবি পাবে, তার মানে বাদী পক্ষ 3টি, বিবাদী পক্ষ 3টি, মোট 6টি। 200 থেকে 1000 টাকা খরচা সহ কয়টি উল্লেখ নেই? আমরা 18-তে 17 আদেশে দেখেছি যে খরচা না দিলে 6টি 6টি 12টি, আর 200 থেকে 1000 টাকা খরচা দিলে আবার আলাদা আলাদা এক্সট্রা 3টা করে পাওয়া যায়। তো এখানে আপিলে 200 থেকে 1000 টাকা খরচা দিলে কতটা মুলতবি দিবেন, 3টা দিবেন না 6টা করে দিবেন সেটা উল্লেখ নাই, তার মানে আনলিমিটেড। যতবার আদালতকে কনভিন্স করা যাবে আদালত কস্ট সহ মঞ্জুর করতে পারেন। এই কারণে বছরের পর বছর একটা আপিল চলে দীর্ঘদিন ধরে। নির্ধারিত সময়ের মধ্যে অপর পক্ষকে খরচা দিতে আপিলকারী ব্যর্থ হলে সেই আপিলটা খারিজ হয়ে যাবে। আপিলকারী চাচ্ছে যে এই আপিলটা আজকে আমরা শুনানি করব না, আরেকটা সময় দেন ইওর অনার, পরবর্তী ধার্য তারিখে আমরা শুনানি করব, আইনজীবী প্রস্তুত নাই বা প্রয়োজনীয় কাগজপত্র এখনো রেডি হয়নি, এসেট্রা এসেট্রা। বিভিন্ন গ্রাউন্ড দেখে সময় চাইতে পারে আইনজীবী মক্কেলের পক্ষে। তখন আদালত কনভিন্সড হলেন এবং 3টার পরে এসে 4 নম্বর 5 নম্বর যতগুলো টাইম পিটিশন দেওয়া হবে, আদালত কি করতে পারেন? কস্ট দিতে পারেন 200 থেকে 1000 টাকা পর্যন্ত। যদি আপিলকারী পক্ষ থেকে টাইম পিটিশন দেওয়া হয় আর মনে করেন 200, 500 বা 1000 যেটাই করুক না কেন, একটা কস্ট করলেন আদালত, এই কস্টটা কাকে দিতে হবে? রেসপন্ডেন্টকে দিতে হবে। তাহলে মূল মামলায় বাদীর ইংরেজি হচ্ছে প্লেনটিভ, বিবাদীর ইংলিশ হচ্ছে ডিফেন্ডেন্ট। আপিল মামলায় যিনি আপিল করেন তাকে বলা হয় অ্যাপিলেন্ট বা আপিলকারী, আর অপর পক্ষে থাকে প্রতিপক্ষ বা রেসপন্ডেন্ট। তো প্রতিপক্ষ থেকে রেসপন্ডেন্ট শব্দটাই বেশি প্রচলিত, প্রতিপক্ষ বা রেসপন্ডেন্ট যেটাই বলি না কেন। তো আপিলকারী কস্ট দিতে পারলো না, তাই তার আপিলটা খারিজ করে দিতে পারে। আর যদি রেসপন্ডেন্ট পক্ষ ব্যর্থ হলে, অর্থাৎ রেসপন্ডেন্ট পক্ষ টাইম পিটিশন দিয়েছিল শুনানির জন্য, আপিল
শুনানি উভয় পক্ষকেই করতে হবে। রেসপন্ডেন্ট পক্ষ যদি ব্যর্থ হয় তাহলে কি, ব্যর্থ হলে টাইম পিটিশন দিল, 500 টাকা কস্ট করলো, সেই কস্টটা যথাসময়ে আপিলকারী পক্ষকে দিতে ব্যর্থ হলো, সেই ক্ষেত্রে তার আপিলটা একতরফা করে দেওয়া হবে। অর্থাৎ এই আপিল মামলায় আর রেসপন্ডেন্ট পক্ষের কোনো বক্তব্য দেওয়ার সুযোগই দেওয়া হবে না, একতরফা শুধুমাত্র আপিলকারী বর্ণনা করবে। অনেকটা 17 ধারায়, সরি 17 আদেশে যেটা আমরা পড়েছিলাম সেটার সাথে কিন্তু কিছুটা মিল আছে। খরচা দিতে ব্যর্থতায় যদি খারিজ হয় আপিলকারীর জন্য, অথবা রেসপন্ডেন্ট হলে একতরফা হয়ে গেলে, এভাবে যদি নিষ্পত্তি হয়, তাহলে এটাই কি শেষ? এটাই শেষ না, আপিল পুনরুদ্ধার বা রিভাইভ করা যাবে। রিভাইভ মানে আবার মৃত জিনিসকে জীবিত করাকে রিভাইভ বলা হয়, যেটাকে পুনর্জীবিতকরণ বা রিভাইভ করা। 200 থেকে 1000 টাকা খরচা সহ 30 দিনের মধ্যে এক পক্ষ একবারই করতে পারবে। তার মানে রিভাইভ অ্যাপিলেন্ট পক্ষ একবার এবং রেসপন্ডেন্ট পক্ষ একবার করতে পারবে। তার মানে ম্যাক্সিমাম উভয় পক্ষ মিলে 2বার রিভাইভ করা যায়, তার বেশি করা যায় না। কারণ লিপিবদ্ধ না করে শুনানি পর্যায়ে আদালত নিজ থেকে মুলতবি করবেন না। তাহলে আদালত যদি নিজ থেকে মুলতবি করেন যে কেন আজকে শুনানি হচ্ছে না, উভয় পক্ষ অ্যাপিলেন্ট রেসপন্ডেন্ট উভয় পক্ষ রেডি আছে, রেডি ফর হিয়ারিং, কিন্তু আদালতই মুলতবি করে দিল, তাহলে আদালত সেখানে লিখতে হবে যে কি কারণে আজকে এই আপিলটা শুনানি করা গেল না। আদালত তখন কারণ দর্শাবে, তার মানে কারণ লিপিবদ্ধ করে দিবে যে এই কারণে আজকে শুনানি সম্ভব হলো না। 19, ত্রুটির জন্য খারিজ হলে আপিল পুনর্গ্রহণ। কোনো, এই যে 12 ক অনুসারে মুলতবি টাইম পিটিশন এর কস্ট দিতে ব্যর্থতায় যদি খারিজ বা একতরফা হয় সেটা তো একটা ভিন্ন জিনিস। কিন্তু 19-এ বলা হচ্ছে অন্য কোনো ত্রুটির জন্য একটা আপিল যদি খারিজ হয়ে যায় তাহলে সেটা কি পুনর্গ্রহণ করা যাবে, আবার নেওয়া যাবে? কারণ দর্শানোর সাপেক্ষে খরচা জমা বা অন্য কোনো শর্ত যদি আদালত দেয় তাহলে অবশ্যই একটা আপিল যেটা খারিজ হয়ে গেছে আবার আদালত গ্রহণ করতে পারে, অর্থাৎ রিঅ্যাডমিশন হতে পারে। অন্য ক্ষেত্রে পুনরায় দাখিল করা যাবে। অন্য ক্ষেত্রে বলতে, যদি যে আপিলটা দাখিল করেছি সেই আপিলটা খারিজ হয়ে গেছে, সেটা যদি পুনর্গ্রহণ করাতে না পারি বা ব্যর্থ হয়, তাহলে আপিল আবার কিন্তু যেহেতু নিষ্পত্তি হয়নি, মাঝপথে একটা আপিল থেমে গেছে, অতএব কি করা যেতে পারে? যদি আপিলের মেয়াদ থাকে আর যদি মেয়াদ নাও থাকে, তামাদি আইনের 5 ধারায় মেয়াদ বৃদ্ধির একটা সুযোগ করে, যে ইওর অনার 30 দিনের মধ্যে আপিল করার সুযোগ ছিল কিন্তু আমরা পারিনি, এই সমস্যার কারণে একবার আপিলটা খারিজ হয়ে গেছে, আমাদের এতদিন সময় নষ্ট হয়েছে, তাহলে টোটাল আমাদের এই 50 দিনের মতো একটা ডিলে হয়েছে বা বিলম্ব হয়েছে। 5 ধারা দরখাস্ত এইভাবে যদি আদালতকে কনভিন্স করা যায় তাহলে ওই সেম ডিক্রির বিরুদ্ধে আরেকটা নতুন আপিল করা যেতেই পারে, সে বিধান আছে। 19 ক, তাহলে সিপিসিতে সেকেন্ড আপিল হিসাবে এটা কিন্তু গণ্য করা হবে না, কারণ আগের আপিলটা কিন্তু নিষ্পত্তি হয়নি প্রপারলি, মাঝপথে খারিজ হয়েছে। তাই মনে করেন আপনি একটা গাড়িতে উঠলেন, গাড়ি মাঝপথে গিয়ে নষ্ট হয়ে গেল, তাহলে নিশ্চয় আপনার ভাড়াটা ফেরত দিয়ে দিবে, এরকম। তাই আপিল যেহেতু প্রপারলি নিষ্পত্তি হয়নি, তাই নতুন আরেকটা আপিল দাখিল করা যেতেই পারে। 19 ক, সরাসরি আপিল পুনর্গ্রহণ। বিলম্ব এড়াতে কারণ দর্শানো ছাড়াই, মানে শোকজ এর বিষয় যেটা আছে যে কি কারণে আমার খারিজ হয়েছিল এগুলো না ছাড়াই সরাসরি পুনর্গ্রহণের একটা সুযোগ আছে। 30 দিনের মধ্যে এফিডেভিট সহ আবেদন করলে পুনর্গ্রহণ করবে, এবং একবার এই সরাসরি আপিল পুনর্গ্রহণ করা যাবে, একাধিকবার নয়। সঙ্গে সঙ্গে রেসপন্ডেন্ট বরাবর আপিলকারীর খরচায় নোটিশ জারি করতে হবে। আপিল যদি খারিজ হয়ে যায় রেসপন্ডেন্ট তো খুশিতে থাকবে, আপিল আর খারিজ হলো না। রেসপন্ডেন্ট বলতে মূল মামলার কিন্তু বাদী বা ডিক্রিদার, তো তিনি তো খুশি হয়েছেন, ডিগ্রি পেয়ে গেছেন। এখন বিবাদী এসে কি করেছে, সে দেনদার, সে আপিল করেছে, আপিলটা খারিজ হয়ে গেছে, এটা যদি আবার গ্রহণ করে আদালত নতুন ভাবে, তাহলে অবশ্যই রেসপন্ডেন্টকে আবার সমন দিয়ে বা নোটিশ দিয়ে জানাতে হবে, এবং এই সমনের খরচ অবশ্যই আপিলকারী বহন করবে। অনেকটা 17-র মধ্যে যেটা আমরা পড়েছি ওই রকমই। 21, রেসপন্ডেন্ট
রেসপন্ডেন্টের বা উত্তরদায়কের, আচ্ছা রেসপন্ডেন্টের একটা বাংলা বললাম প্রতিপক্ষ, এবার রেসপন্ডেন্টের আরেকটা বাংলা হচ্ছে উত্তরদায়ক। উত্তরদায়ক বলতেও কিন্তু রেসপন্ডেন্টকেও বোঝায়। উত্তরদায়ক শব্দ ব্যবহার করেও যদি প্রশ্ন আসে, আশা করি আপনারা উত্তর করতে পারবেন। উত্তরদায়ক শব্দটা আমি মানে 4-5টা বই আমার কাছে আছে। তো গাজী শামসুল আলম স্যারের, গাজী শামসুর রহমান স্যারের বইয়ে এই শব্দ আমি পেয়েছিলাম। তো আমি এখানে জুড়ে দিয়েছি যেন আপনাদের শব্দ নিয়ে বিভ্রাট না হয়। তাহলে রেসপন্ডেন্ট, প্রতিপক্ষ, উত্তরদায়ক একই কথা। আর রেসপন্ডেন্টের বিরুদ্ধে একতরফা ডিক্রি হলে তার আবেদন ক্রমে পুনরায় শুনানি করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ একতরফা শুনানি হয়ে গেছে, রেসপন্ডেন্ট যদি আবেদন করে এবং কনভিন্সড হয় আদালত, তাহলে সেই শুনানিটা আবার করা যেতে পারে। একতরফা শুনানিকে দোতরফায় আবার কনভার্ট করা যেতে পারে। খরচা জমা বা শর্তাধীনে পুনরায় শুনানি, অর্থাৎ যদি কস্ট দিতে বলে কস্ট দিতে হবে, অথবা অন্য কোনো যদি শর্ত দেয় সেই শর্ত পালন করলেই পুনরায় শুনানি করার সুযোগ দিবে। 21 ক, সরাসরি আপিল পুনরায় শুনানি। বিলম্ব এড়াতে কারণ দর্শানো ছাড়াই 30 দিনের মধ্যে 3,000 টাকা খরচা, এই যে খরচার পরিমাণ, এটা অবশ্যই 3,000 টাকা। এই সংখ্যাগুলো মনে রাখতে হবে, অ্যামাউন্টটা। ও এফিডেভিট সহ আবেদন করতে হবে। পুনরায় শুনানি একবারই করা যাবে, একাধিকবার করা যাবে না। সঙ্গে সঙ্গে আপিলকারী বরাবর রেসপন্ডেন্টের খরচায় নোটিশ জারি করতে হবে। ঠিক ভাইস ভার্সা, আপিলকারী খারিজটাকে পুনরায় নিয়ে আসলে রেসপন্ডেন্ট বরাবর যেমন নোটিশ দিতে হচ্ছে, তেমন একতরফা শুনানি করে আপিলকারী তো বাসায় বসে আছে, কোনো খোঁজ খবর রাখছে না। রেসপন্ডেন্ট যদি একতরফাকে দোতরফায় নিয়ে আসে পুনরায় শুনানি করার জন্য দোতরফা ভাবে, তাহলে রেসপন্ডেন্ট খরচা দিবে আপিলকারী বরাবর নোটিশ দেওয়ার জন্য। একই ধরনের দুইজনের জন্য সমান আইন, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে আপিলকারীর খরচা কম লাগে, কিন্তু রেসপন্ডেন্টের খরচা বেশি, 3,000 টাকা লাগছে। 22, আপিলে আপত্তিকে বলা হয় ক্রস অবজেকশন। রেসপন্ডেন্ট বা উত্তরদায়ক কর্তৃক, যিনি রেসপন্ডেন্ট তিনি কিন্তু আপিলে আপত্তি করতে পারে। একটা আপিল করা হলো, এই আপিলে যদি কোনো বক্তব্য থাকে ডিক্রিদার পক্ষর, অর্থাৎ রেসপন্ডেন্ট যিনি হয়ে গেছেন বা উত্তরদায়ক বা প্রতিপক্ষ, তিনি এসে যদি কোনো আপত্তি করেন যেইটা আপিলে দাবি করা হচ্ছে সেইটার পাল্টা দাবি স্বরূপ, তাহলে সেটাকে বলা হয় ক্রস অবজেকশন। তো আপনাদের মনে রাখতে হবে ক্রস অবজেকশনের বিধান কোথায় আছে, 22 বিধিতে আছে। 41 আদেশ 22 বিধি, এটা আপনাদের মনে রাখতে হবে। 23, বিচারের জন্য আপিল আদালত কর্তৃক মোকদ্দমা পুনর্প্রেরণ, যেটাকে বলা হয় রিমান্ড। যদি আপিল করা হয়, আমার ক্ষেত্রে আমি আপিল করেছি বেশ কয়েকটা আমার লাইসেন্সের পরে। তো একটা মামলায় আমি রিমান্ড পেয়েছিলাম, মামলা করলাম। তো আমার গ্রাউন্ড ছিল যে আমার যে মক্কেল, তাকে প্রপারলি শুনানি করতেই দেওয়া হয়নি, এবং তার যে কাগজপত্র সেইটা দাখিল করার সুযোগই দেওয়া হয়নি। দ্রুত এই মামলাটা কি করে দেওয়া হয়েছে, খারিজ করে দেওয়া হয়েছে। তো সেই খারিজের বিরুদ্ধে আসছি মামলাটা আপিল করতে। তখন আপিল আদালত আমাকে বললো এটা কি রিমান্ডে পাঠিয়ে দিব, দিলে আপনার আপত্তি আছে? আমি বললাম স্যার রিমান্ডে পাঠালে আমার আপত্তি নাই, তবে নির্দেশনা দিয়ে দিবেন যেন যে যে কারণে আমার খারিজটা হয়ে গেছে, আমি যেটা দাবি করছি আমাকে প্রপারলি শুনানি করতে দেওয়া হয়নি এবং কাগজপত্র দাখিল করতে দেওয়া হয়নি। তো এই যে মূল মামলায় আমি আইনজীবী ছিলাম না, অন্য আইনজীবী ছিল, সেই আইনজীবীর হয়তো বা কোনো গাফলতি ছিল, অবহেলা ছিল, এই কারণে এই কাজটা হয়ে গেছে, যেটার ভুক্তভোগী হয়ে গেছে কিন্তু মক্কেল। তো এটা রিমান্ডে গেলেও আমি প্রপারলি সেটা শুনানি করলাম, পরে আমাদের পক্ষেই ডিক্রি আসছে। তো অনেক সময় রিমান্ড কখন নিব নিব না এটা বুঝতে হবে, যে যেটা নিম্ন আদালতেই সমাধান করা সম্ভব সেটা আপিল আদালতের হস্তক্ষেপের দরকার নাই। তাহলে জাস্ট আপিল আদালত বললে এটা আবার নিম্ন আদালতে চলে যাক, সেখানে রিমান্ড অর্থাৎ পুনরায় বিচার হবে। তাহলে ডিক্রি রদপূর্বক যে ডিক্রিটা দেওয়া হয়েছে বা খারিজ করা হয়েছে, বা যে জাজমেন্টটা দেওয়া হয়েছে, এখন ডিক্রি দেওয়া হলেও তার বিরুদ্ধে আপিল করা যাবে, খারিজ করা হলেও তার বিরুদ্ধে আপিল করা যাবে। তো যদি ডিক্রি দেয়, বিবাদী পক্ষ আসবে আপিল করতে, তো তারা ডিক্রি রদ চাইবে অবশ্যই, তারপরে সেটা
মানে পুনরায় প্রেরণ করা হবে, রিব্যাক করা হবে কোথায়? যে আদালত বিচার করেছে, মূল আদালত কোন বিষয়ে বিচার করতে হবে সেই নির্দেশনা সহ। তো আমি এই জিনিসটা জানতাম বলে আদালতকে বললাম, স্যার স্পেসিফিক ভাবে এই 3টা পয়েন্ট একটা নির্দেশনা দিয়ে দেন যেন নিম্ন আদালত এইটার ব্যত্যয় না ঘটায়, এটা যেন হয়। মূল নম্বরের অধীনে মোকদ্দমাটি বিচার বিচারার্থে পুনর্গ্রহণ করা হবে, বিচারের জন্য আবার নেওয়া হবে। লিপিবদ্ধ সাক্ষ্য পুনরায় গ্রহণ বা সাক্ষ্য হিসাবে গৃহীত হবে। আগে যে সাক্ষ্যটা নেওয়া হয়েছিল সেটা যদি প্রপারলি হয় সেটা নিতে পারে আদালত, অথবা আবার নতুন করে সাক্ষ্য যদি দিতে বলে আপিল আদালত বা আপিলকারী পক্ষ যদি চাই তাহলে হতে পারে। তাহলে নতুন সাক্ষ্যও নেওয়া যাবে, অথবা আগের সাক্ষ্য দিয়ে বিচার করা যাবে। অর্থাৎ আর্গুমেন্টের সুযোগ দেওয়া যাবে, আর কিছু ডকুমেন্ট সাবমিটের সুযোগ দিলেই হবে। আপিল আদালত কর্তৃক আপিল বিষয় আপিল আদালত কর্তৃক বিচার্য বিষয় প্রণয়নপূর্বক ডিক্রি দানকারী আদালতে প্রেরণ অত্যাবশ্যক হলে 25-এ বলা হচ্ছে এটাও রিমান্ডের বিষয়। মনে করেন যে বিচার্য বিষয় গঠন প্রপার হয়নি, মানে কি কি বিষয়ে বিচার করতে হবে এইটা নিম্ন আদালত উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন, তাই মামলাটা ব্যর্থ হয়ে গেছে। এটা আপিলকারী আদালত, মানে আপিলকারী পক্ষ আদালতে যদি প্রার্থনা করে তাহলে আপিলকারী আদালত এই নির্দেশনা দিতে পারেন যে আবার নতুন করে সুষ্ঠুভাবে সঠিকভাবে বিচার্য বিষয় গঠন করেন, ইস্যু গঠন করেন। বিচার্য বিষয় মানে ইস্যু গঠন। ফলে প্রয়োজনে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণেরও নির্দেশ দিতে পারেন। যেহেতু মনে করেন 3টা বিষয় ইস্যু গঠন করা হয়েছে, আরো 2টা বিষয় যদি যুক্ত হয় তাহলে ইস্যু গঠনের পয়েন্ট হয়ে গেল 5টা। এবার অতিরিক্ত 2টা যে পয়েন্ট, এই 2টা পয়েন্টেও কিন্তু বিচারের সময় সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে, যেটা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের কথা বলা হচ্ছে। 27, আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ শুধুমাত্র অনুমতি সাপেক্ষে। 23 সালে প্রশ্ন আসছিল আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে। তো আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, এটা কিন্তু একটা নিয়ম আছে, এটা কিন্তু একটা অপশন ছিল। বিধি, এবার আদেশ 42-এর বিধি 1 পড়বো আমরা, একটি মাত্র বিধি পড়লেই হবে এখান থেকে। আপিলের ডিক্রি হতে আপিল, একটা আপিল হয়েছে সেই ডিক্রি থেকে আবার আপিল। তো আপিলের ডিক্রি হতে আপিল পদ্ধতিটা কেমন হবে? আদেশ 41-এর বিধিসমূহ যতদূর সম্ভব প্রযোজ্য হবে। তো এই যে আদেশ 41 আছে সেখানে যা যা আছে, সেখানে আপিলের যে ডিক্রি দেওয়া হয়েছে সেই ডিক্রি থেকে আপিল যদি করার সুযোগ দেওয়া হয়, লিভ টু আপিল, সেইটা কিন্তু 41 আদেশে যা যা আছে এগুলোই যতদূর সম্ভব প্রযোজ্য হবে। তার মানে অতিরিক্ত আমাদের 42-এ নতুন করে কিছু জানতে হচ্ছে না, 41টাই কপি পেস্টের মতন। আদেশ 43, আদেশ হতে আপিল, তাহলে ডিক্রি হতে আপিলের বিধান আমরা শেষ করলাম। এবার আদেশ সমূহ হতে আপিল আমরা দেখব, যেটা আমরা কিন্তু ধারা 104-ও দেখেছিলাম। এক, আদেশ সমূহ হতে আপিল 104 ধারা অনুযায়ী আপিল করা যাবে, তাহলে 104 ধারাতেই সেইটার নিয়ম আছে, সেটা বলা আছে। এখানে ক হতে ব পর্যন্ত 23টি দফায়, অর্থাৎ 23টা পয়েন্ট আছে। এখানে 25 প্রকার আদেশ আছে। এর ক্ষেত্রে তালিকাটি বই হতে দেখে নেবেন, অথবা আমি ক্লাস শেষে সেই তালিকাটা ছবি আকারে আমি গ্রুপে দিয়ে দিব। কি কারণে এইটা আমি এখানে রাখিনি, কারণ নোটটা একটু বড় হয়ে যায়, এটা একটা কারণ। আর একটা হচ্ছে বিষয় যে আপনার লিস্ট লিখতে আসে না কখনো, যে কি কি বিষয়ে আদেশ হতে আপিল করা যাবে এই বিষয়ে কখনো প্রশ্ন আসে না। তবে কয়টি বিষয়ে কয়টি আদেশ থেকে, কয় প্রকারের আদেশ থেকে আপিল করা যাবে? 25 প্রকারের আদেশ। এই 25 প্রকার, এই 25 সংখ্যাটা গুরুত্বপূর্ণ। আর 104 ধারায় আপিলের কথা বলা হচ্ছে, আর 43-এর একে আছে আপিল হতে আদেশের যে বিধি, 43 আদেশের একে আছে। এই তথ্যটুকু জানলে হয়ে যায় এইভাবেই। অর্থাৎ 25 প্রকারের কি কি প্রকারে কি কি, এই বিস্তারিত কখনো প্রশ্ন আসেনি, তাই আমি এটা স্কিপ করেছি। কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই মূল বই থেকে বা বিআর এক থেকে লিস্টটা দেখে নিতে বলছি, এবং আমিও লিস্টটা ছবি তুলে পাঠিয়ে দেব। যেহেতু লিস্টটা হুবহু বইয়ে আছে এই কারণে আমি নোটে রেখে নোটটাকে বড় করিনি আর কি।
দুয়ে বলা হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল। আদেশ 41-এর বিধিসমূহ যতদূর সম্ভব প্রযোজ্য হবে। 41-এ যা আছে 42-এ যেমন কপি পেস্ট, 43-এ তেমনই কপি পেস্ট। আদেশ 44, নিঃস্ব ব্যক্তির আপিল। নিঃস্ব কে? আমরা নিঃস্ব সম্পর্কে জেনেছিলাম যে 5,000 টাকা এবং পোশাক ছাড়া এবং যে বিষয়ে মামলা হয়েছে সেই সম্পত্তি ছাড়া আর যার কোনো সম্পত্তি নাই, তিনি হচ্ছে নিঃস্ব বা পাউপার। এক, যে নিঃস্ব হিসেবে আপিল করতে পারবে স্মারকলিপির সাথে নিঃস্ব হিসেবে আপিলের আবেদন পেশ। তাহলে একজন সাধারণ ব্যক্তি যেভাবে আপিল করে সেভাবেই হবে, জাস্ট একটা এক্সট্রা অ্যাপ্লিকেশন। কি অ্যাপ্লিকেশন? অনুমতি, যে আমি একজন নিঃস্ব ব্যক্তি নিঃস্ব হিসেবে আপিল করার প্রার্থনা করছি, এই বলে একটা আলাদা দরখাস্ত দিতে হবে। দুই, নিঃসঙ্গতা সম্পর্কে তদন্ত। আদালত যদি চাই যে সে যে নিঃস্ব সেইটা আসলে সঠিক কিনা, আদালত তদন্ত করতে পারেন। আপিল আদালত নিজেই করতে পারবেন বা অনুরোধ ক্রমে ডিক্রি দানকারী আদালত তদন্ত করতে পারবেন। আদালত নিজে তদন্ত করতে পারবেন বলতে আপিল আদালতের বিচারক কিন্তু সরাসরি মাঠে নেমে যাবেন না, তার প্রতিনিধির মাধ্যমেই করবেন। অথবা তিনি বলতে পারেন, ডিক্রি দানকারী আদালত, সে আদালতে বলতে পারেন যে তিনি যে নিঃস্ব সেটা একটু তদন্ত করে আমাকে জানান। তাহলে ডিক্রি দানকারী আদালতকে যদি নির্দেশনা দেওয়া হয় আপিলকারী আদালত, তাহলে তার নির্দেশ অনুসারে ডিক্রি দান আদালত কি করবেন, তার যে প্রতিনিধি আছে তাদেরকে পাঠিয়ে দিবেন। মানে কোর্টের যারা স্টাফ তাদেরই নেজারত শাখা থেকে যেতে পারে, নাজিরকে দায়িত্ব দিতে পারে, নাজির সেটা দেখবেন। আদেশ 45, আপিল বিভাগে আপিল। একে, ডিগ্রির সংজ্ঞা দেওয়া হয়েছে যেটা চূড়ান্ত আদেশ, সেটাই ডিগ্রির সংজ্ঞা আমরা প্রথম দিকেও দেখেছি, এখানে একটু রিপিট করা হয়েছে। তো ডিগ্রি বলতে এখানে চূড়ান্ত আদেশকে বোঝানো হচ্ছে। দুইয়ে বলা হচ্ছে আপিল বিভাগে আপিল। ডিগ্রি দানকারী আদালতেই দরখাস্ত দাখিল করতে হবে। তো আপিল বিভাগে যদি আপিল করতে চাওয়া হয় তাহলে যে আদালতে ডিগ্রি দেওয়া হয়েছে সেই আদালতে দরখাস্ত করতে হবে। কি দরখাস্ত? যে আমি এটা আপিল বিভাগে আপিল করতে চাচ্ছি। আপিল বিভাগে আপিল বলতে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন সেই অ্যাপিলেট ডিভিশনের কথা বলা হচ্ছে। তার মানে আমি একেবারে জেলা জজ আপিল করতে চাচ্ছি না, হাইকোর্টে আপিল করতে চাচ্ছি না, আমি ডিরেক্ট চলে যেতে চাচ্ছি কোথায়? অ্যাপিলেট ডিভিশনে, মহামান্য অ্যাপিলেট ডিভিশনে চলে যেতে চাচ্ছি। এটা তখন ডিক্রি দান আদালতে দরখাস্ত করতে হবে, দরখাস্ত মঞ্জুর হলে তখন যাওয়া যাবে। তিন, মূল্য বা যোগ্যতা সম্পর্কে প্রত্যয়নপত্র, যেটাকে সার্টিফিকেট বলা হচ্ছে। টাকার অঙ্ক 20,000 টাকা বা মূল্য বা প্রকৃতি, মানে কোনো মামলার যদি ভ্যালুয়েশন 20,000 টাকা হয়, যেহেতু 1908 সালের আইন, ওই সময় 20,000 টাকা মানে একটা হিউজ অ্যামাউন্ট। তাই এই 20,000 টাকা, টাকার অঙ্ক 20,000 টাকা যদি মূল্য হয় বা কোনো প্রপার্টির ভ্যালুয়েশন 20,000 টাকা বা তার বেশি হয়, তাহলে শর্ত পূরণ করে অন্য কোনো কারণে আপিল বিভাগে আপিলযোগ্য মর্মে প্রত্যয়নের জন্য দরখাস্ত করা যাবে। তার মানে 20,000 টাকার কম হলে আপিল বিভাগে যাওয়ার সুযোগ নেই, 20,000 টাকার বেশি হলে আপিল বিভাগে যাওয়া যাবে। আর নর্মাল যেটা নিয়ম, 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজে আপিল হয়। 5 কোটি টাকা এক্সিড হলে জেলা জজে হয় না, হাইকোর্টে যেতে হয়। কিন্তু 20,000 টাকার এখানে বিষয়টা হচ্ছে, যদি 20,000 টাকার বেশি মূল্যমানের কোনো প্রপার্টি বা 20,000 টাকা নিয়ে যদি মামলা হয় আর এটার বিরুদ্ধে যদি আপিল হয়, ডিরেক্ট দরখাস্ত করে আপিলের ডিভিশনে যেতে পারে, যদি যিনি আপিল করতে চাচ্ছেন তার মন চায় বা তিনি ডিসিশন নিতে চান সেক্ষেত্রে। 15, আপিল বিভাগের আদেশাবলী কার্যকর করার পদ্ধতি। আপিল বিভাগে গেলেও আপিল করতে, আপিল গ্রহণ হলো, শুনানি হলো, আপিল বিভাগে একটা রায় দিলেন, সেই রায়ের যে আদেশ সেটা কার্যকর কিভাবে হবে? যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে সে আদালত, মনে করেন নিম্ন আদালতে মূল মামলাটা হয়েছিল, সেটার রায় হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল হয়েছে। আপিল বিভাগে যে রায়ের আদেশটা হলো সেই আদেশটা আবার নিম্ন আদালতে পাঠিয়ে দিবে নির্দেশনা দিয়ে যে এইভাবে এইভাবে সেটা এক্সিকিউশন করা হোক, তখন নিম্ন আদালত সেটা দেখবেন। আপিল বিভাগ আপিলটা শুনানি করবে জাস্ট, তিনি এক্সিকিউশনের দায়িত্ব নেবেন না, অর্থাৎ জারির দায়িত্ব নিবে নিম্ন আদালত। আদেশ 46, যেটাকে বলা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স সম্পর্কে আমরা ধারাতেও পড়েছি, এখানে আমরা একটা বিধি পড়ব। হাইকোর্ট বিভাগে প্রশ্নের অভিমত গ্রহণ, যেটাকে রেফারেন্স বলা হয়। নিম্ন আদালত, জেলা জজ
সব জেলা জজ বা তার নিচের অতিরিক্ত জেলা জজ বা যুগ্ম জেলা জজ বা সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ, এই আদালত যদি মনে করেন যে হাইকোর্ট বিভাগ থেকে কোনো পরামর্শ নিবেন, সেকেন্ড ওপিনিয়ন নিবেন, কোনো একটা সন্দেহ তৈরি হচ্ছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে হাইকোর্ট বিভাগের বিচারপতির কাছ থেকে তিনি কি নিতে পারেন, পরামর্শ নিতে পারেন। এই পরামর্শ নেওয়ার জন্য তিনি নথিপত্র এবং কি বিষয়ে পরামর্শ চাচ্ছেন সেটা স্পষ্ট করে চিঠি পাঠালে তাহলে হাইকোর্ট বিভাগ কিন্তু পরামর্শ দিবেন। সেটাকে বলা হচ্ছে রেফারেন্স। ডিক্রি আপিলযোগ্য নয়। আইন বা রীতি সম্পর্কিত সৃষ্ট প্রশ্নের উপর সন্দেহ পোষণ করলে আদালত নিজে বা পক্ষের আবেদন ক্রমে আদালত নিজেই কিন্তু রেফারেন্স চাইতে পারে, অথবা কোনো পক্ষ যদি মনে করে, মক্কেল আইনজীবীকে বললো, আইনজীবী দরখাস্ত করলো, তো আদালতকে বলা হচ্ছে যে আপনি হাইকোর্ট বিভাগে এটা পাঠান, হাইকোর্ট বিভাগ রেফারেন্সে যে পরামর্শ দিবে সে অনুসারে আপনি ডিসিশন নেবেন। তাহলে হাইকোর্টের সিদ্ধান্তের জন্য প্রেরণ করা যাবে। অর্থাৎ রেফারেন্সের যে নিয়ম সেটা আমরা ধারাতেও দেখলাম, তারপরে 46 আদেশেও দেখছি। 47, রিভিউ। রিভিউ বিষয়ে আমরা পড়েছি ধারাতেও, আমরা এখানেও পড়ছি। রায় পুনর্বিবেচনা বা রিভিউ এর জন্য আবেদন। বলে রাখা ভালো, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে রিভিউয়ের কোনো বিধান নেই, কিন্তু সিভিল মামলার ক্ষেত্রে শুধুমাত্র রিভিউয়ের বিধান আছে। তো রিভিউ কে করে? যে আদালতে আদেশ দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে, সেই আদালতই তার নিজেরটা নিজেই দেখবেন, অর্থাৎ নিজের আমলনামা নিজেই দেখা। উচ্চ আদালতে যাওয়ার দরকার নাই। যে আদালতে মামলা বিচার হয়েছে সেই আদালতেই রিভিউ রিভিউ হবে, অন্য আদালত, উচ্চ আদালতে যাওয়ার দরকার নেই। আদেশ বা ডিক্রি প্রদান করে আদালত নিজেই রিভিউ করবেন, যেটা আমি বলে দিয়েছি অলরেডি। যার বিরুদ্ধে, অর্থাৎ রিভিউয়ের আবেদন কখন করা যাবে, কিসের বিরুদ্ধে রিভিউ করা যাবে? আপিলযোগ্য ডিক্রি বা আদেশ। আপিলযোগ্য ডিক্রি বা আদেশ, কিন্তু আমি আপিল করতে চাচ্ছি না এই ডিক্রির বিরুদ্ধে বা আদেশের বিরুদ্ধে, জাস্ট আমি একটা রিভিউ চাচ্ছি, তাহলে আপিল করা হয়নি। যদি আপিল না করা হয় সেক্ষেত্রে রিভিউ করা হবে, কিন্তু আপিল করা যদি হয়ে যায়, আপিলে যদি চলে যায়, তাহলে কিন্তু আর রিভিউর সুযোগ দেওয়া হবে না। আমি আবারও বলছি, আপিল করা যেত কিন্তু আপিল করিনি, তখনই রিভিউ করা যাবে। আপিল করে ফেললে আর রিভিউ করার সুযোগ নাই, কারণ আপিল করে ফেললে সেটা উচ্চ আদালতে চলে যাবে। উচ্চ আদালত নিম্ন আদালতের নথিটা নিয়ে নিবে, আপিলের জন্য প্রিপেয়ার হবে পুরো আপিল মামলাটা। তখন তো নিম্ন আদালত সে বিষয়ে সিদ্ধান্ত দিলে সেটার কোনো কাজ নাই, কারণ যখন বড় ভাই কোনো সিদ্ধান্ত দিবে, ছোট ভাইয়ের সিদ্ধান্তের কোনো মূল্যায়ন হবে না। এখানে ছোট ভাই বড় ভাই বলতে নিম্ন আদালত এবং আপিল আদালতকে বোঝাচ্ছি। আচ্ছা, আপিল অযোগ্য ডিক্রি বা আদেশ, যেটার আপিল করার সুযোগ নেই, সেখানে রিভিউ করা তো যাবেই। আরেকটা কি, ক্ষুদ্র বিষয়ক আদালতের সিদ্ধান্ত, অর্থাৎ স্মল কজ কোর্ট, এই ধরনের যে আদালত, সেই আদালতের বিরুদ্ধে অবশ্যই রিভিউর আবেদন করা যাবে। আদালতকে বলা হলো, ইওর অনার, আপনি যে আদেশটা দিলেন একটু দয়া করে সেই আদেশটা আরেকবার দেখবেন, যদি কিছু করা যায়। প্রমাণ পরে পেয়ে যা উপস্থাপন সম্ভব হয়নি, নথিতে ভুল বা অন্য হেতুতে, তাহলে হেতু অর্থাৎ একটা রিভিউ যে করবো সেটা গ্রাউন্ডস কি কি হতে পারে। প্রমাণ মানে যে মুহূর্তে বিচার হচ্ছিল ওই সময় আমার কাছে কোনো কি নাই, এভিডেন্স নাই, কিন্তু রায়ের পরে এভিডেন্স পেয়েছি, এই মুহূর্তে আমি সেই এভিডেন্সটা সাবমিট করতে চাচ্ছি, রিভিউ করে সাবমিট করা যাবে। এটা একটা পয়েন্ট, যে আমি এই তথ্যগুলো আমি পরে পেয়েছি, বা এই আহ, সাক্ষ্য বা এই এভিডেন্স গুলো পরে পেয়েছি, ইওর অনার, এগুলো যদি আমি সাবমিট করি, সুযোগ দেন, তাহলে এটা আমার পক্ষে আসবে মামলাটা। এটা রিভিউ করা যেতে পারে, অথবা যদি নথিতে কোনো ভুল ত্রুটি থাকে সেটা রিভিউ করা যেতে পারে। আপিল চলাকালে ভিন্ন অজুহাতে রিভিউ চলতে পারে, যেটাকে বলা হচ্ছে যুগপৎ। তাহলে আপিল চলাকালে ভিন্ন অজুহাতে রিভিউ চলতে পারে, তাহলে আপিল যে, মনে করেন আপিল করা হয়েছে, এখন আপিল আদালতে যে যে গ্রাউন্ড দেওয়া হয়েছে, তো এই গ্রাউন্ডের বাইরেও আমার দু একটা গ্রাউন্ড বের হচ্ছে, তো সেখানে আপিল চললো, আর রিভিউ এই দুই একটা ছোটখাটো বিষয়ে রিভিউ আদালতে আবার দরখাস্ত করে দিলাম, তাহলে ওখানে আপিলও চলতে পারে, এখানে রিভিউও চলতে পারে, যদি আদালত মনে করে। 4, রিভিউ এর আবেদন অগ্রাহ্য বা নামঞ্জুর কখন হবে? যথেষ্ট অজুহাত সাপেক্ষে অপর পক্ষকে শ্রবণ না করে
যদি গ্রাউন্ডস সঠিক না হয়, আদালতকে কনভিন্স করা না যায়, তাহলে আদালত সেটা অগ্রাহ্য বা নামঞ্জুর বা রিজেক্ট করে দিবেন। 9, কতিপয় আবেদনের ক্ষেত্রে বাধা। রিভিউ আবেদনে প্রাপ্ত আদেশ ও ডিক্রির পুনরায় রিভিউ আবেদন চলবে না। একবার রিভিউ করলাম, রিভিউয়ে একটা আদেশ আসলো, সেই রিভিউয়ের উপরে পুনরায় রিভিউ মানে ডাবল রিভিউ বা সেকেন্ড রিভিউ এর কোনো সুযোগ নাই, একবারই রিভিউ করা যাবে। তো আজকে ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে হাত উত্তোলন করে প্রশ্ন করবেন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করে দেব। যেহেতু কেউ প্রশ্ন করছেন না, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাস